আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে আলোচনা করব তোমাদের বইয়ের প্রথম অধ্যায়ের একদম বেসিক থেকে আমরা জাস্ট মূল আলোচনাটা শুরু করব। তো দেখো, প্রথম অধ্যায়ের বেসিকের ফার্স্ট যে পর্ব, এর শিরোনাম হচ্ছে রসায়ন পরিচিতি। এখানে আসলে আমরা মূলত কেমিস্ট্রির যে হিস্ট্রিটা, কোন জায়গা থেকে কেমিস্ট্রি এসেছে, কে কে এখানে অবদান রেখেছে বা কার অবদান কি কি, আমরা এই পয়েন্টগুলো নিয়ে এই পর্বে কথা বলবো। তো আমরা একদম শুরুর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলো আমরা আমাদের এই আলোচনাটা স্টার্ট করে দিই। তো দেখো, শুরুতে কি বলেছে যে বিজ্ঞান কাকে বলে। আমরা এখন বিজ্ঞান সম্পর্কে জানবো, আমাদের এখন বিজ্ঞান সম্পর্কে জানতে হবে। আচ্ছা, সো দেখো বিজ্ঞান কি বলতেছে। বিজ্ঞান হলো প্রকৃতি পর্যবেক্ষণের মাধ্যমে অর্জিত এক সুশৃঙ্খল এবং পদ্ধতিগত জ্ঞান, যা মানব জাতির নিরন্তর প্রচেষ্টায় প্রাকৃতিক নিয়মগুলোকে আবিষ্কার, নিয়ন্ত্রণ করে জীবনযাত্রার প্রয়োজনে কাজে লাগায়। বিজ্ঞানের শাখাগুলো হলো রসায়ন, পদার্থ, উদ্ভিদ, প্রাণী, জ্যোতির্বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞান ইত্যাদি। তো সহজে আমি একটু তোমাদেরকে বলে দিই, বিজ্ঞান জিনিসটা কি। বিজ্ঞান হচ্ছে এমনই এক জ্ঞান যেটা মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করে, মানুষের কষ্টগুলোকে কমিয়ে দেয়। এই 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 যে জ্ঞান, এই জ্ঞানকে আমরা বিজ্ঞান বলি। এখন বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে। একটা হচ্ছে রসায়ন বিজ্ঞান, একটা হচ্ছে পদার্থ বিজ্ঞান, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান, একটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞান মানে কি, আমাদের আকাশের যে বিজ্ঞানগুলো আর কি, অর্থাৎ নক্ষত্র, গ্যালাক্সি, এরকম যেগুলো জ্যোতির্বিজ্ঞান। মৃত্তিকা বিজ্ঞান, মাটির নিচের যে বিজ্ঞানগুলো থাকে আর কি। পরিবেশ বিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞান ইত্যাদি গেল। এবার আসো, আমাদের জন্য স্পেসিফিকভাবে রসায়ন নিয়ে আমাদেরকে জানতে হবে। রসায়ন কাকে বলে? বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। মানে বিজ্ঞানের যে সেক্টরে পদার্থের ধর্ম, পদার্থের গঠন, পদার্থের পরিবর্তন, এই তিনটে জিনিস নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় রসায়ন বিজ্ঞান। আচ্ছা, তো তাহলে আমরা এখন এইটুকু মোটামুটি বুঝতে পেরেছি। তো মোট কথা হচ্ছে, আমরা যখন কমনলি বিজ্ঞানের কথা বলবো তখন কিন্তু এটার পরিধিটা অনেক বড়, মানে অনেক কাজকর্ম সেখানে আলোচনা করা হবে। কিন্তু রসায়ন যখন বলবো তখন কিন্তু আমরা একটা বিজ্ঞানের পার্টিকুলার সেক্টর নিয়ে কাজ করছি, যেখানে পদার্থের গঠন, ধর্ম, পরিবর্তন, তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই। যে পদার্থের গঠনের মধ্যে কি কি আছে, এর কোয়ালিটি কীরকম, লাইক এটা কি কঠিন হবে নাকি তরল হবে নাকি বায়বীয় হবে নাকি উদ্দায়ী হবে। পরিবর্তন বলতে আমি একটা পদার্থ থেকে বিক্রিয়া করে কীভাবে সহজে আরেকটা পদার্থতে শিফট হতে পারবো, এই পয়েন্টগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেই বিজ্ঞানের সেই সেক্টরটাকে বলা হয় রসায়ন বিজ্ঞান। তো এবারে আসো, আমরা এখন কেমিস্ট্রির হিস্ট্রি জানবো। কেমিস্ট্রি কিন্তু দেখো, আমরা যখন রসায়ন পড়ছি, এটা এমন না যে আজকেরকার দিনের কোনো একজন বিজ্ঞানী বা দুজন বিজ্ঞানী মিলেই পুরো কেমিস্ট্রির হিস্ট্রিটা বা পুরো কেমিস্ট্রির পড়াশোনাটা এখানে লিপিবদ্ধ করেছে। এই কেমিস্ট্রির চর্চাটা মূলত প্রাচীনকাল থেকে মধ্যযুগ থেকে আধুনিক যুগ, এইভাবেই কিন্তু কেমিস্ট্রির যাত্রাটা শুরু হয়েছে। তো আমরা এখন স্টেপ বাই স্টেপ হিস্ট্রি এবং ওই সময়কার যে কার্যক্রমগুলো হয়েছে সেগুলো সম্পর্কে জানবো। আমরা সেখান থেকে সাফল্যগুলো খুঁজে বের করার চেষ্টা করবো যে আসলে সাফল্য কী কী, এখানে কী কী সাফল্য পাওয়া যায়। আচ্ছা, তো দেখো তোমরা ফার্স্টে এখানে লেখা হচ্ছে যে আমরা কিন্তু প্রাচীনকাল মানে একদম সেই খ্রিস্টপূর্ব আমল থেকে কেমিস্ট্রিটা কীভাবে চর্চা করা হতো। তো সময় দেখো, তিনটা কলাম, এক কলামে সময় এবং কোনো বিজ্ঞানী থাকলে তার নাম আমরা এখানে উল্লেখ করব, ঘটনা বা কোনো মতবাদ বা কোনো একটা বিশেষ জিনিস এখানে বলা হয়েছে সেগুলো, আর সাফল্য, এখান থেকে আমরা আসলে কী সাফল্যটা পেয়েছিলাম, এইভাবে আমরা এখন এই অংশটুকুকে সাজিয়েছি। তো দেখো ফার্স্টে বলছে খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে, খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে এই কাজটা করা হতো। কি কাজ করা হতো? এই প্র্যাকটিসটা করা হতো। এখন খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে বলতে বোঝানো হয় যীশু খ্রিস্টের জন্মের 3500 বছর আগে। কি করতাম আমরা দেখো, বা তখন কি করা হতো? তখন কপার ও টিন ধাতুকে গলিয়ে অ্যালয় অথবা কাঁসা অথবা ব্রোঞ্জ নামের একটি সংকর ধাতু তৈরি করা হয়। ওই সময় এই প্র্যাকটিসটা করা হতো যে কপার এর 90% এবং টিনের 10%, এই মোট 100% মিলিয়ে আমরা একটা সংকর ধাতু তৈরি করি, যার নাম হচ্ছে অ্যালয়, অথবা এটাকে হচ্ছে গিয়ে যে কাঁসা অথবা ব্রোঞ্জ, এই নামে এটাকে ডাকা হয়। ওই সমসাময়িক সময়ে লোহা মানে Fe 99% এবং কার্বন 1%, আচ্ছা 10 না এটা 1 হবে, 99% এবং কার্বন 1% মিলে ইস্পাত তৈরি করা হয়। সো লোহা থাকে সেখানে 99% এবং কার্বন থাকে সেখানে 1%। সো এই 99% এবং 1% মিলে কি তৈরি করা হয়? ইস্পাত তৈরি করা হয়। সো ওই সময়কার ওই যুগটা, অর্থাৎ খ্রিস্টপূর্ব 33500 অব্দের দিকের সময়টাতে মানুষজন প্রচুর পরিমাণে সংকর ধাতু তৈরি করত এবং এই সংকর ধাতু তারা বিভিন্ন কাজে ব্যবহার করত। এবারে আসো, এই সংকর ধাতু থেকে আমরা সাফল্য খুঁজে বের করার চেষ্টা করবো। সাফল্যটা আসলে কি? এখানে দেখো লেখা আছে
অ্যালয় ইস্পাত তৈরির মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। মানে এই যে জিনিসটা মানুষের মাথায় ফার্স্ট কনসেপ্ট তৈরি হয়েছে যে না দুইটা ধাতুকে একত্রিত করে নতুন আরেকটা ধাতু তৈরি করা যায়, এই কনসেপ্টটাকে মানব সভ্যতার হিসেবে যদি চিন্তা করি এটা আসলে অনেক দূর এগিয়ে যায়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা দেখো, এগুলো দ্বারা তৈরি করা অস্ত্র দিয়ে, মানে এই যে আমরা যে অ্যালয় এবং ইস্পাত এখান থেকে যে অস্ত্র তৈরি করা হয়েছে ওই অস্ত্র দিয়ে আদিম মানুষজন পশু শিকার করত, কৃষি কাজ করত, জ্বালানির জন্য তারা কাঠ সংগ্রহ করত। দেখো এটা কিন্তু খুব কমন একটা ব্যাপার। আমরা জানি যে আদিম যুগের মানুষজন তারা কিন্তু খাবারের জন্য সম্পূর্ণরূপে পশুর উপর নির্ভর করত। তারা পশু শিকার করত, এই পশুকে আগুনে ছেঁকে তারা তাদের খাবারটা সংগ্রহ করত। এবং তারা যে কৃষিকাজ করতো সেখানে যে মাটি খনন করা বা মাটি কাটা, এই জন্য কিন্তু আমাদের অস্ত্রের প্রয়োজন হয়। তো এই যে অস্ত্রগুলো তৈরি হতো অ্যালয় থেকে, এবং এই অস্ত্র দিয়ে কৃষিকাজ, পশু শিকার এবং জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করা হতো। আর আমরা যদি সেই সংকর ধাতুর কথা চিন্তা করি, এখানে দুইটা ধাতুর কথা মেনশন করতে হবে, একটা হচ্ছে ইস্পাত আর একটা হচ্ছে অ্যালয়। আচ্ছা গেল এটা। এবারে আসো আমরা একটু ডিফারেন্ট হিস্ট্রিতে যাই এখন। এর পরবর্তী ঘটনা হচ্ছে বিজ্ঞানী থ্যালিস, থ্যালিস নামে একজন বিজ্ঞানী, তার কথাই আমরা বলবো। তো তার সময়টা হচ্ছে খ্রিস্টপূর্ব 624 থেকে 546, এই সময়টা মানে তার হচ্ছে পরিধি ছিল। সে একটা কথা বলেছিল যে সকল কিছুর মূল উপাদান পানি, মানে সে বলতে চেয়েছিল যে পৃথিবীতে তুমি যে কোনো উপাদান দেখো না কেন এটা আসলে মূলে রয়েছে পানি, পানি থেকে এই উপাদানটা তৈরি। গেল এটা হচ্ছে তার মতবাদ। এখন তার সাফল্য কি দেখো, পানিকে মূল উপাদান হিসেবে ধরা হয়। অর্থাৎ ব্যাপারটা আমি একটু বুঝি, আমরা আসলে কিন্তু আধুনিক যুগে দেখি যে পৃথিবীর অনেক কিছুর গঠনে কিন্তু পানি পাওয়া যায়, পানি ব্যতীত এই বস্তুর গঠন সম্ভব না। তাহলে এই যে পানি আমাদের একটি গুরুত্বপূর্ণ উপাদান, বিভিন্ন বস্তুর গঠনে পানির প্রয়োজনীয়তা আছে, এই কথাটা বিজ্ঞানী থ্যালিস সবার আগে বলেছিল। এই জন্য আমরা তার সাফল্য হিসেবে পানির যে সিলেকশনটা, এই সিলেকশনটাকে তার সাফল্য হিসেবে আমরা বিবেচনা করতে পারি, যে সে সিলেকশন করেছে যে পানি একটা মূল উপাদান। আচ্ছা এরপরে দেখো অ্যানাক্সিমেনিস নামক একজন বিজ্ঞানী, তার সময়কালটা হচ্ছে 585 সাল থেকে 525 সাল পর্যন্ত। এ বলতেছে যে না সকল কিছুর মূল উপাদান হচ্ছে বায়ু, বায়ু ব্যতীত মানুষ বলো বা অন্যান্য প্রাণী বলো তারা সার্ভাইভ করতেই তো পারছে না, সো বাতাসই হবে সকল কিছুর মূল উপাদান। তো সেখান থেকে আমরা তো জানি যে হ্যাঁ বাতাসও আমাদের একটা মূল উপাদান, আমরা পৃথিবীতে বাঁচি মূলত বাতাসের উপস্থিতির জন্য, বা অন্যান্য প্রাণী বাঁচে বাতাসের উপস্থিতির জন্য। অক্সিজেন আমাদের মাস্ট বি লাগবেই, এবং উদ্ভিদের কথা চিন্তা করলে তারও সার্ভাইভ করার জন্য কার্বন ডাইঅক্সাইড লাগবেই। সো কার্বন ডাইঅক্সাইড বলো, বাতাস বলো, বা আরও অন্যান্য উপাদানের কথা বলো বায়ুমণ্ডলের, এই যে উপাদানগুলোকে মূল উপাদান হিসেবে ধরা, এটা ছিল বিজ্ঞানী কার সাফল্য? অ্যানাক্সিমেনিসের সাফল্য। আচ্ছা বিজ্ঞানী হেরাক্লিটাস 535 সাল থেকে 575 সাল, সবাই কিন্তু খ্রিস্টপূর্ব সময়। দেখো এই যে হেরাক্লিটাস এই বলতেছে সকল কিছুর মূল উপাদান হচ্ছে আগুন। মানে কি, আমরা যখন কোনো পরিবর্তন ঘটাতে চাই তখন আমাদের তাপ লাগবে, এবং তাপের মূল উৎসই হচ্ছে আগুন। আগুন থেকে আমরা তাপ পাবো, এবং সেই তাপ থেকে কিন্তু বিক্রিয়া রূপান্তরিত হবে, পদার্থ এক অবস্থা থেকে সে অন্য অবস্থা ধারণ করবে। তাহলে আমরা এখানে আগুনকে মূল উপাদান হিসেবে ধরতে পারি তার সাফল্য হিসেবে। সো বিজ্ঞানী থ্যালিস পানিকে মূল উপাদান হিসেবে ধরেছে, বিজ্ঞানী অ্যানাক্সিমেনিস হচ্ছে গেছে বায়ুকে মূল উপাদান হিসেবে ধরেছে, আর বিজ্ঞানী হেরাক্লিটাস এটা হচ্ছে আগুনকে মূল উপাদান হিসেবে ধরেছেন। তার মানে এদের তিনজন থেকে আমরা তিনটা মূল উপাদান সম্পর্কে একটা কনসেপ্ট পাচ্ছি বা একটা ধারণা পাচ্ছি। আচ্ছা যাচ্ছি আমরা এরপরে, খেয়াল করো এরপরে আসো, এদের কাহিনী শেষ হওয়ার পরে আসলো খ্রিস্টপূর্ব 380 অব্দে, মানে 380 সালের দিকে বিজ্ঞানী ডেমোক্রিটাস। এ আবার অনেক কথা বলেছেন। কি বলেছেন দেখো, বলতেছেন যে কোনো পদার্থকে ভাঙতে থাকলে এমন এক অবস্থায় গিয়ে পৌঁছাবে যার পরে আর ভাঙা সম্ভব হবে না। গুরুত্বপূর্ণ একটা কথা, মানে বলতেছে যে হ্যাঁ তোমাকে আমি একটা পদার্থ দিলাম, তুমি সেই পদার্থকে ভাঙছো ভাঙছো ভাঙছো, একদম ভেঙে ভেঙে একদম শেষ এমন একটা পর্যায়ে আসবে যেই অবস্থার পর ওই পদার্থকে আর তুমি ভাঙতে পারবা না। এবং তিনি পদার্থের এই অবস্থার নাম দেন হচ্ছে অ্যাটম, মানে অর্থাৎ যেই অবস্থায় যাওয়ার পরে আমি আর ভাঙতে পারবো না ওই অবস্থার নাম দেন তিনি অ্যাটম। অ্যাটম শব্দের অর্থ কি? অবিভাজ্য, মানে যেটাকে আর বিভাজ্য করা যায় না, যেটাকে আর ভাঙা যায় না, এটাকে তিনি বলেন। তো তিনি বলতে চাইছেন যে পদার্থের যে কোনো পদার্থেরই আমি ভাঙবো, ভেঙে ভেঙে আমি এমন একটা অবস্থায় গিয়ে পৌঁছবো যেখানে গিয়ে আমি আর পদার্থকে ভাঙতে পারবো না। পদার্থের এই অবস্থার নাম হচ্ছে অ্যাটম। গেল এটা তার কথা। এবারে আসো, আমরা কিন্তু বর্তমানে অ্যাটম বলতে পরমাণু সমূহকে বুঝি। এই যে অ্যাটম ওয়ার্ডটা, এই অ্যাটম ওয়ার্ডটা কিন্তু সেই বিজ্ঞানী ডেমোক্রিটাসের কাছ থেকে এসেছে। তো তিনি সর্বপ্রথম অ্যাটম শব্দটি ব্যবহার করেন, বর্তমানে অ্যাটম দ্বারা পরমাণু সমূহকে বোঝায়।
তো আমরা যে অ্যাটম বলতে পরমাণু সমূহকে বুঝি, এটা কিন্তু বিজ্ঞানী ডেমোক্রিটাসের যেই ওয়ার্ডটা ব্যবহার করেছিল যে অ্যাটম শব্দের অর্থ অবিভাজ্য, ওই ওয়ার্ডটাই কিন্তু আমরা বর্তমানে অ্যাটম হিসেবে ব্যবহার করি। সো এখান থেকে আমরা মূলত বিজ্ঞানী ডেমোক্রিটাসের এই যে কথাগুলো বা এই অ্যাটম ওয়ার্ডের যে উৎপত্তি, এই উৎপত্তি সম্পর্কে জানতে পারি। আচ্ছা, তো হিস্ট্রি থেকে এটা জানা যায় যে ভারতীয় দার্শনিক যার নাম হচ্ছে কোনাড, এই বিজ্ঞানী ডেমোক্রিটাসের মতো মতবাদ প্রকাশ করেন, কিন্তু তার ধারণাগুলোর কোনো পরীক্ষামূলক কোনো প্রমাণ ছিল না। অর্থাৎ আমরা তো কোনো একটা কথা বললে হবে না, সেটাকে আমাকে পরীক্ষামূলকভাবে প্রমাণটা উপস্থাপন করতে হবে, মানুষ সেটাকে একসেপ্ট করবে, দেন আমি সেটা স্বীকৃতি পাবো। সো বিজ্ঞানী কোনাড এই কথাগুলোই হয়তো বলেছিলেন, কিন্তু তিনি কোনো প্রমাণ নিজের জন্য রাখেন নাই, বিধায় পরীক্ষামূলক প্রমাণ না থাকার কারণে তার মতবাদগুলো গ্রহণযোগ্য হয়নি। মানে আমি তো উপস্থাপনই করি নাই, আমি ধরো মনে মনে একটা কথা চিন্তা করলাম, কিন্তু আমি কারোর কাছে বললাম না বা আমি এটা নিয়ে কাজ করলাম না, তখন তো মানুষ এটাকে আমার স্বীকৃতি হিসেবে বিবেচনা করবে না। তার বেলায় ঠিক এমন কথাটাই হয়েছিল, সে হয়তো এটা প্রকাশ করেছেন, কিন্তু এটা ম্যাসিভ আকারে বা লিখিত আকারে প্রকাশ করেন নাই, বিধায় সেখান থেকে সে কোনো সাফল্য পান নাই। তো তাহলে প্রাচীন যুগের একদম সর্বশেষ যে বিজ্ঞানী আমাদের হাতে যার তথ্য রয়েছে, বিজ্ঞানী অ্যারিস্টটল কি বলেছেন দেখো। বিজ্ঞানী অ্যারিস্টটল বলতেছেন যে সকল পদার্থ মাটি, পানি, আগুন ও বাতাসের সমন্বয়ে তৈরি। তো আমরা কিন্তু অলরেডি আগুন, পানি, বায়ু, আমরা কিন্তু এই সম্পর্কে অলরেডি জানছি যে পানি, বায়ু, আগুন এই সম্পর্কে আমরা অলরেডি আগেই জেনেছি। তো বিজ্ঞানী অ্যারিস্টটল এখানে আবার মাটিকে অ্যাড করেছেন যে হ্যাঁ, আমাদের মোট 4টা মূলত উপাদান, যেখানে মাটি থাকবে, বাতাস থাকবে, আগুন থাকবে, পানি থাকবে। এই 4টা উপাদানের সমন্বয়ে পৃথিবীর সকল বস্তু তৈরি হয়। আচ্ছা, এবং তিনি আরও বলেন যে পদার্থকে ইচ্ছে অনুযায়ী ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায়। তার মানে এই অ্যারিস্টটলের তত্ত্বটা ডেমোক্রিটাসের তত্ত্বের সাথে সাংঘর্ষিক। ডেমোক্রিটাস বলতেছে যে না, একটা অবস্থায় গিয়ে তুমি আর পদার্থকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অংশে ভাগ করতে পারবে না। মানে সহজ কথা, একটা অংশে যাওয়ার পর পদার্থকে আর ভাগে বিভক্ত করা যায় না। বাট এখান থেকে দেখা যাচ্ছে যে না, বিজ্ঞানী অ্যারিস্টটল বলতেছে যে হ্যাঁ, পদার্থকে আরও ভাগে ভাগ করা যায়, তুমি যত ইচ্ছা তাকে তত অংশে ভাগ করতে পারবা। তো বিজ্ঞানী অ্যারিস্টটলের কথাটা মানুষ তখন গ্রহণ করেছে, ফলে বিজ্ঞানী ডেমোক্রিটাসের কথাগুলো তখন চাপা পড়ে যায় মানুষের কাছে যে না, তাহলে তো অ্যারিস্টটল যেহেতু বলছে সমস্ত অংশে ভাগ করা যায়, তাহলে এই যে অ্যাটম বা আরও অন্যান্য যে কথাগুলো আছে সেগুলো তখন মানুষের কাছে গ্রহণ হয় নাই। কেন? কারণ তারা সবাই অ্যারিস্টটলের কথাটা গ্রহণ করেছে। এবার আসলে অ্যারিস্টটলের সাফল্য কি? অ্যাটম বা পরমাণু সমূহকে যে আরো ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায়। আরো ক্ষুদ্র অংশ বলতে কি বুঝাচ্ছি? আমরা জানি কোন একটা পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই সকল উপাদান পাওয়া যায়। এই যে বিভক্ত করা যায় সেই সম্পর্কে ধারণা প্রদান করেন। মানে সাফল্য হিসেবে আমরা এটাই বলতে পারি যে আমাদের কাছে তো এখন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো একটা পরমাণুর একটা অংশ। পরমাণুকে ভাঙলে আমরা নিউক্লিয়াস পাই, নিউক্লিয়াসকে ভাঙলে আমরা প্রোটন ও নিউট্রন পাই, ইলেকট্রনগুলোকে কক্ষপথে পাই। তার মানে পরমাণুকে যে আরো অংশে বিভক্ত করা যায়, এই কনসেপ্টটা সবার মাথায়, মানে এই কনসেপ্টটা সবার আগে মানুষের মাথায় প্রবেশ করে দিয়েছিলেন কে? বিজ্ঞানী অ্যারিস্টটল। এবং এটাকেই তার সাফল্য হিসেবে ধরা হয়। এছাড়াও তিনি কিন্তু দেখো আরো একটা উপাদানকে অ্যাড করেছেন, মাটি। মানে আমরা অলরেডি বিজ্ঞানী থ্যালিস বলো বা অ্যানাক্সিমেনিসিস বলো, তারপরে হেরাক্লিটাস বলো, এদের কথার সাথে তিনি মাটিকেও অ্যাড করেন যে 4টা উপাদান মাটি, পানি, বায়ু এবং আগুন, এই উপাদানের সমন্বয়ে পৃথিবীর সমস্ত কিছু তৈরি হয়। তো আমি আশা করছি তোমরা এই যে টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ, এই টেবিলে প্রাচীনকালে রসায়ন চর্চাটা কিভাবে হতো বা মানুষ এটাকে কিভাবে প্র্যাকটিস করতো সে সম্পর্কে তোমরা একটা প্রপার ধারণা পেয়েছো। এবারে আমরা যাব আমাদের রসায়ন চর্চার মধ্যযুগে। তো চলো আমরা এখন মধ্যযুগ নিয়ে একটু কথা বলি যে মধ্যযুগে আসলে রসায়ন চর্চাটা কিভাবে হতো। তো মধ্যযুগে রসায়ন চর্চার মধ্যে সবথেকে আরব দেশের যে সকল বিজ্ঞানী ছিল, আরব বিজ্ঞানী, এদের অবদানটা আসলে সবথেকে বেশি। দেখো এখানে বলতেছে যে সময়টা আসলে আমরা মধ্যযুগ ওরকম পার্টিকুলারলি খ্রিস্টপূর্ব নাকি তারপরে এরকম মেনশন করা নাই। এখানে জাস্ট বলা আছে যে আরবের মুসলিম দার্শনিকগণ, মানে যারা তখনকার আরবের মুসলিম যারা দার্শনিক বলো, বিজ্ঞানী বলো, তারা আসলে এই কাজগুলো করেছে। কি করেছে তারা? কপার, টিন এবং সীসা সমন্বয় সোনা তৈরি করতে চেয়েছিলেন। দ্যাট মিনস এই যে সোনা যে একটা মূল্যবান ধাতু, তো তারা ভাবছে যে কপার, টিন এবং সীসা এই তিনটাকে গলিয়ে দেখি আমরা গোল্ড তৈরি করতে পারি কিনা। মানে তাদের মাথার মধ্যে একটা সংকর ধাতুর কথাই চলছিল, কিন্তু এই সংকর ধাতুটা কি হবে? গোল্ড। মানে তারা চেষ্টা করেছিল যে অনেকগুলো ধাতুকে মিলিয়ে আমরা গোল্ড মনে হয় তৈরি করতে পারবো, এই চেষ্টা তারা করেছিলেন। নাম্বার 1, তারা আর একটা কাজ করেছিলেন, তারা এমন একটি মহা ঔষধ তৈরি করতে চেয়েছিলেন যা খেলে মানুষের আয়ু অনেক বেড়ে যাবে। দ্যাট মিনস তারা চেষ্টা করেছিলেন যে মানুষের আয়ু যেন বেড়ে যায়, মানুষের
আয়ু যেন বেড়ে যায়, এজন্য তারা একটা মহা ঔষধ তারা তৈরি করতে চেয়েছিলেন, যেই মহা ঔষধ খেলে মানুষ আর মারা যাবে না, তারা অনেকদিন সার্ভাইভ করতে পারবে। তো তাদের মূলত এই দুইটা চেষ্টা তারা করেছিলেন। এবারে আসো এখানে, তো এবারে আসো সাফল্য কি দেখো, তারা তাদের কার্যক্রমগুলোতে সফল না হতে পারলেও এই কার্যক্রম সফল করতে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এবং বিক্রিয়া থেকে নতুন পদার্থ তৈরি করার ধারণা পেয়েছিলেন। আচ্ছা, তো ব্যাপারটা আগে আসো তাদের কার্যক্রমে, তারা কি তৈরি করতে চেয়েছিল, তারা গোল্ড তৈরি করতে চেয়েছিল, বাট তারা সেটা তৈরি করতে পারে নাই। তারা এমন একটা মহা ঔষধ তৈরি করতে চেয়েছিল যেটা খেলে মানুষের আয়ু বাড়বে, যেটা খেলে মানুষ অনেকদিন বাঁচতে পারবে। বাট আমরা এখন তো জানি যে হায়াত এবং মৌত এটা আল্লাহর হাতে বা সৃষ্টিকর্তার হাতে, এখানে কোনো ঔষধ তোমাকে বাঁচাতে পারবে না কোনোদিনও। তো এই দুইটাতে দেখো তারা কিন্তু কোনোটাতেই সফল হয়নি, তারা গোল্ডও তৈরি করতে পারে নাই, তারা মহা ঔষধও তৈরি করতে পারে নাই, বাট তারা একটা জায়গাতে সফল ছিল। এই যে দেখো দুইটা প্রসেস কমপ্লিট করতে গিয়ে তারা অনেক বিক্রিয়া করেছে, একটা পদার্থের সাথে তারা একটা পদার্থের বিক্রিয়া করেছে, একটা যৌগের সাথে তারা আর একটা যৌগের বিক্রিয়া করেছে। তাহলে এই বিক্রিয়াগুলো করতে মানে এই বিক্রিয়াগুলো করার ফলে তাদের মনের মধ্যে একটা কনসেপ্ট তৈরি হয়ে গিয়েছে যে হ্যাঁ, বিক্রিয়াগুলো আসলে এইভাবে করতে হবে, অথবা এই পদার্থের শেষে এই পদার্থ মিশালে আমি নতুন যে প্রোডাক্টটা পাবো সেই সম্পর্কে তারা ধারণা পেয়েছিলেন। তো বাহ্যিক অর্থে তারা সফল না, বাট তুমি যদি চিন্তা করো তাদের এই বিক্রিয়া থেকে তাদের মনের মধ্যে একটা কনসেপ্ট তৈরি হয়ে গিয়েছিল কিভাবে বিক্রিয়া করতে হবে, কিভাবে একটা পদার্থের সাথে আরেকটা পদার্থের মিশ্রিত করতে হবে, এই সম্পর্কে তারা খুব সুন্দর একটা ধারণা পেয়েছিলেন প্রাচীনকালের মধ্যযুগের আরবের মুসলিম দার্শনিকগণ। আচ্ছা, এবারে যার কথা বললেই মানে যার কথা না বললেই নয়, তার নাম হচ্ছে জাবির ইবনে হাইয়ান। এও একজন মানে আরাবিয়ান মুসলিম বিজ্ঞানী। কি বলেছেন দেখো, তিনি সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের চর্চা করেন। দ্যাট মিনস এই যে আমাদের ল্যাবরেটরি, এই ল্যাবরেটরিতে তিনি সর্বপ্রথম রসায়ন চর্চাটা শুরু করেন। যে হ্যাঁ, আসলে কেমিস্ট্রি চর্চার জন্য এরকম মানে যা মন চায় তাই করলাম এমনটা না, এখানে আসলে একটা গবেষণাগার দরকার যেখানে বিভিন্ন বুলেট, পিপেট, বিক্রিয়া পাত্রটাত্র, যদিও ওই সময় আসলে এত অত্যাধুনিক যন্ত্রপাতি ছিল না, বাট বিক্রিয়া করার জন্য যে সকল পাত্র দরকার সেই সকল পাত্র সেখানে থাকবে, বিক্রিয়া করব, আমরা ফলাফলটা নোট করব, এই টাইপের যে ব্যাপারগুলো ছিল এগুলো সেখানে হইতো। তো বলতেছে যে তিনি সর্বপ্রথম গবেষণাগারে রসায়ন চর্চা করেন। তিনি বিশ্বাস করতেন সকল পদার্থ মাটি, পানি, আগুন এবং বাতাস দিয়ে তৈরি হয়। তো এই যে আমরা উপরে একটু আগে অ্যারিস্টটলের একটা ঘটনা বলেছিলাম, যে অ্যারিস্টটল কিন্তু সেম কথাই বলেছে, বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান তিনিও সেম কথাই বলেছেন যে মাটি, পানি, আগুন, বাতাস। তো দেখো জাবির ইবনে হাইয়ানকে কিন্তু মূলত ওই মধ্যযুগের বিজ্ঞানীদের মধ্যে আসলে অন্যতম একজন কেমিস্ট হিসেবে বিবেচনা করা হয়। তিনিও কিন্তু এইসব রসায়নের চর্চা করতেন, রসায়ন গবেষণা করতেন, এবং তিনি এই গবেষণাগারটাই তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে বর্তমানে আমরা কেমিস্ট্রির জন্য বর্তমানে যেটা বলি ল্যাবরেটরি, এইটা কিন্তু তার হাত ধরেই সূচনা হয়েছিল। আচ্ছা, বাট তার সাফল্য অন্য জায়গায়, বা ওই সময়কার বিজ্ঞানীদের সাফল্য অন্য জায়গায়। খেয়াল করে এখানে কি বলেছে, মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমি নামে বলা হতো, এবং যারা গবেষণা করতো তাদেরকে আলকেমিস্ট বলা হতো। মানে যারা গবেষণা করতো তাদেরকে আলকেমিস্ট বলা হতো, আর এই রসায়ন চর্চাটাকে বলতো আলকেমি। আচ্ছা, এবং এই কেমি শব্দ থেকে কিন্তু মূলত কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, যার অর্থ প্রতিশব্দ হলো রসায়ন। অর্থাৎ আমরা এখন এই রসায়নের যে ইংরেজি যে শব্দটা কেমিস্ট্রি, এটা এসেছে কিন্তু কেমি ওয়ার্ড থেকে, এবং এইটা একটা অ্যারাবিক শব্দ আলকিমিয়া থেকে, ফার্স্টে ছিল এটা আলকিমিয়া, সেখান থেকে আলকেমি, সেখান থেকে কেমিস্ট্রি। এবং এটা মধ্যযুগে যারা আরবের যারা রসায়ন চর্চা করতো তাদেরকে বলা হতো আলকেমিস্ট, আর রসায়ন চর্চাটাকে বলা হতো আলকেমি। তো দেন দেখো এভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ করে করে আমরা কেমিস্ট্রি শব্দটা যে পাচ্ছি এটা কিন্তু এখান থেকে এসেছে। তো আমরা সাফল্য হিসেবে আসলে মূলত এই জিনিসটাকে বিবেচনা করতে পারি। তো এইখানে মধ্যযুগে খেয়াল করো, এখানে কিন্তু পার্টিকুলার কোনো সাফল্য না থাকলেও বিক্রিয়া করা, একটা পদার্থের সাথে আর একটা পদার্থের মিক্সড করা, এটা কিন্তু আসলে এই সময় থেকে শুরু হয়েছিল। এবং জাবির ইবনে হাইয়ানকে অন্যতম ধরা হয় এই জন্য যে তিনি গবেষণাগার তৈরি করেছিলেন। তো রসায়নের জনক যদি প্রশ্ন করা হয় যে রসায়নের জনককে, তখন অ্যান্সারটা কি হবে, জাবির ইবনে হাইয়ান। বাট আধুনিক রসায়নের জনক কিন্তু আবার অ্যান্টনি ল্যাভয়েসি, আমরা সামনে জানবো। কিন্তু প্রাচীনকালে মধ্যযুগের যে রসায়ন চর্চা, সেখানে জনক হিসেবে আমরা জাবির ইবনে হাইয়ানের নামটাকে উল্লেখ করতে পারি। মধ্যযুগের রসায়নে মূলত আমরা এই জিনিসগুলোই জানতে পেরেছি। এবারে চলো আমরা যাব বর্তমান যুগ বা আধুনিক যুগ। তো এবারে আসতেছি আমরা আধুনিক যুগে। দেখো আধুনিক যুগটা কিন্তু রসায়নের জন্য সাফল্যমণ্ডিত। এই যে বিজ্ঞানের এত বড় অবদান কেমিস্ট্রিতে, নিউক্লিয়ার বিক্রিয়া থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমরা এই আধুনিক যুগে এসে পেয়েছি। এরপরেও আমাদের যেই বিজ্ঞানীগুলো কথা না বললেই নয়, আমরা তাদের অবদান
কি আমরা মানে জাস্ট একটা সামারি আকারে এখানে বর্ণনা করার চেষ্টা করব। ওকে, তো দেখো সবার আগে এখানে বলা হচ্ছে যে অ্যান্টনি ল্যাভয়েসিয়ে, বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভয়েসিয়ে তিনি তিনটা বা মানে তিনি অনেকগুলো কথা বলেছেন, বাট তার সেরা তিনটা কথা হচ্ছে, এক নাম্বার দেখো, সকল পদার্থই মৌলিক উপাদান দ্বারা গঠিত, অর্থাৎ আমরা যে যৌগগুলো তৈরি করতে পারি এই যৌগগুলো কি থেকে তৈরি হয়, মৌলিক উপাদান থেকে তৈরি হয়। তুমি যত যৌগ দেখো, সালফিউরিক অ্যাসিড বলো, সোডিয়াম ক্লোরাইড বলো, কার্বন ডাইঅক্সাইড বলো, সকল কিছু কিন্তু মৌলিক উপাদান থেকেই তৈরি হয়। তিনি এই কথাটা বলতে চেয়েছিলেন। তার সেকেন্ড সবথেকে ইম্পর্ট্যান্ট একটা কথা, যে বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদ সমূহের মোট ভর সর্বদা সমান থাকবে। আমরা এখন যে বিক্রিয়া ব্যালেন্স করি, বিক্রিয়কে যতগুলো কার্বন থাকবে বা হাইড্রোজেন থাকবে, উৎপাদেও ঠিক সমসংখ্যক কার্বন এবং হাইড্রোজেন থাকবে। এই যে কথাটা যে বিক্রিয়ায় কার্বন হাইড্রোজেনের পরিমাণ বা অন্য যে কোনো পরমাণুর পরিমাণ বা ভর সমান হবে বিক্রিয়ক এবং উৎপাদে, এই কথাটা বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভয়েসিয়ে বলে গিয়েছিল। 3 নম্বর কি জিনিস কি দেখো, পদার্থ ধ্বংস বা সৃষ্টি হয় না, শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়। এটা আরো একটা গুরুত্বপূর্ণ কথা। ধরো তোমার কাছে কার্বন আছে, এই কার্বনটাকে মোছা যাবে না, হয়তো এই কার্বনটা কার্বন ডাইঅক্সাইড হিসেবে উৎপাদে তৈরি হবে, ক্যালসিয়াম কার্বনেট হিসেবে তৈরি হবে, অর্থাৎ সহজ হিসাব কোনো পরমাণু এখান থেকে শেষ হয়ে যাবে না, হয়তো সে অন্য একটা পরমাণুতে অন্য একটা যৌগে সে রূপান্তর হয়ে যাবে। তিনি এই কথাটাই বলতেছিলেন যে পদার্থ ধ্বংস বা সৃষ্টি হয় না, শুধুমাত্র এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়ে যায়। আচ্ছা, তো তার সাফল্য কি, বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভয়েসিয়েকে কিন্তু আধুনিক রসায়নের জনক বলা হয়। তো বুঝতে পেরেছো তার সাফল্য আসলে অনেক বেশি। তো দেখো আমরা এবার যাচ্ছি রবার্ট বয়েলের কাছে। রবার্ট বয়েল কি বলছে, যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। মানে বোঝানো হচ্ছে এরকম, যে তোমার তাপমাত্রা টি যদি ফিক্সড থাকে, তোমার প্রেসার যত বাড়বে আয়তন তত কমবে, অর্থাৎ পি ব্যস্তানুপাতিক রিলেশন ভি। তো আমরা এই যে পি ব্যস্তানুপাতিক রিলেশন ভি, এখান থেকে দেখো আমরা যদি আর গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি, পিভি ইজ ইকুয়ালস টু কে কনস্ট্যান্ট পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমাদের কিন্তু একটা গ্যাসের সূত্র রয়েছে যেটাকে বয়েলের সূত্র বলা হয়, P1V1 ইজ ইকুয়ালস টু P2V2, যেটা তোমরা সামনে জানতে পারবা, P1V1 ইজ ইকুয়ালস টু P2V2। এখান থেকে মূলত সিলিন্ডারের মধ্যে কোন গ্যাসটা রাখা যাবে কোন গ্যাস রাখা যাবে না এই রিলেটেড তথ্য জানা যায়, এবং এই কথাগুলো বলেছিল বিজ্ঞানী রবার্ট বয়েল। নাম্বার 1। নাম্বার 2 কি বলেছে দেখো, মৌলিক পদার্থের আধুনিক ধারণা, মৌলিক পদার্থ হলো এমন এক ধরনের সরল পদার্থ যাকে অন্য কোনো উপায় বিশ্লেষণ করা যায় না। অর্থাৎ মৌলিক পদার্থ সম্পর্কে সে ধারণা দিয়েছিলেন যে মৌলিক পদার্থকে অন্য কোনো পদার্থে ভাঙা যায় না। থার্ড বলেছে কি দেখো, সকল পদার্থ অতি ক্ষুদ্র ক্ষুদ্র অদৃশ্য কণা বা কার্পাসেল দ্বারা গঠিত পদার্থের এই কণার ধর্ম সম্পর্কে তিনি বলেন। মানে এই যে একটা নতুন যে একটা অদৃশ্য কণা যার নাম হচ্ছে কর্পাসেল, এই সম্পর্কে সে ধারণা প্রদান করেন কে, বিজ্ঞানী রবার্ট বয়েল। আচ্ছা, সো এগুলা আমাদের জাস্ট মোটামুটি কনসেপ্ট থাকলেই হলো। এবারে আসলে আমরা এখান থেকে কি জানবো, আমরা এখান থেকে জানবো এইটাই যে ফার্স্টে বললাম তো সূত্র P1V1 P2V2। তো বলছে কি দেখো, কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের উপর চাপ বাড়ালে এর আয়তন কমে, আর চাপ কমালে এর আয়তন বেড়ে যায়। ব্যস্তানুপাতিক রিলেশন, তাহলে চাপ বাড়লে আয়তন কমবে, চাপ কমলে আয়তন বাড়বে। আচ্ছা, পদার্থের কণা ধর্ম পদার্থের আণবিক গঠন বোঝার ক্ষেত্রে একটি বড় ধাপ ছিল। পদার্থের যে কণা ধর্ম, অদৃশ্য কণা, এই কণা ধর্ম তিনি মানে পদার্থের আণবিক গঠন বোঝার ক্ষেত্রে পদার্থের কণা ধর্মটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, যেটা কিনা আমরা রবার্ট বয়েলের থেকে ধারণাটা আমরা পেয়েছি। আচ্ছা, সো এবার আমরা যাচ্ছি একদম উপরে, নেক্সটে দেখো, নেক্সট পার্ট হচ্ছে আমাদের বিজ্ঞানী জন ডাল্টনের যেই মতবাদ রয়েছে। তো বিজ্ঞানী জন ডাল্টন কি বলেছেন দেখো, যে পদার্থের গঠন, পরমাণু অবিভাজ্যতা, পরমাণুর অভিন্নতা, পার্থক্য এবং যৌগ গঠন সম্পর্কিত বিষয়ে মতবাদ প্রকাশ করেন কি বিজ্ঞানী ডাল্টন। ডাল্টনের আংশিক চাপ বলতে একটা সূত্র আছে, যে নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াহীন দুই বা ততোধিক গ্যাসের একটি বদ্ধ পাত্রে রাখলে মিশ্রণের মোট চাপ আংশিক চাপের সমষ্টির সমান। আচ্ছা, এই যেই ডাল্টনের সাফল্য কি দেখো, ডাল্টন পরমাণুবাদ প্রথম বিজ্ঞানসম্মত তত্ত্ব পদার্থের গঠন সম্পর্কে ধারণা দেয়, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরের গুরুত্ব তুলে ধরেন, যা পর্যায় সারণী তৈরি পথ প্রশস্ত করেছিলেন। মানে বিজ্ঞানী ডাল্টন কিন্তু পরমাণুর গঠন ব্যাখ্যায় মতবাদ রেখেছিলেন। তিনি কিন্তু বলেছিলেন যে পরমাণু সমূহকে ভাঙা যায় না বা পরমাণু সমূহ অবিভাজ্য, এই কথাটা বিজ্ঞানী ডাল্টনও বলেছিলেন। সো এই যে পরমাণুর গঠন ব্যাখ্যায় তাদের অবদানকে অস্বীকার করার মতো কোনো জায়গা এখানে নাই। আচ্ছা, লাস্ট আমরা যার কথা বলবো সেটা হচ্ছে স্যার ফ্রান্সিস বেকন। তো বলতেছে অনুসন্ধান এবং আরোহী পদ্ধতি, অর্থাৎ অনেকগুলো ছোট ছোট বিশেষ সত্য বা উদাহরণ থেকে একটি সাধারণ সিদ্ধান্তে পৌঁছানোর বিষয়গুলো সম্পর্কে সর্বপ্রথম আলোচনা করেন, তাকে পরীক্ষামূলক বিজ্ঞানের জনক বলা হয়। ইম্পর্টেন্ট একটা লাইন, এই যে তার সাফল্যই হয়েছে এটা, যে তাকে পরীক্ষামূলক বিজ্ঞানের জনক বলা হয়। খেয়াল করো ব্যাপারটা এরকম, স্যার ফ্রান্সিস বেকন কি করতো, যে তিনি একটা জিনিস সম্পর্কে অনেকগুলো টেস্ট করতো,
অনেকগুলো টেস্ট থেকে সে যখন একই রকম ফলাফল পেত তখন সে সিদ্ধান্ত নিতে পারতো যে না এই জিনিসটা সঠিক বা এই জিনিসটা করা যায়। দেখো ধরো তুমি একটা জিনিস সম্পর্কে 10টা টেস্ট করেছো, 9টারই ফলাফল একই রকম আসে, তার মানে কি একটা কোনো কারণে ত্রুটি হয়েছে, ওই 9টা ফলাফল যেটা এসেছে সেটাই কি হবে, সঠিক হবে। আচ্ছা এরপরে কি বলা যায় দেখো, জাদুকরী চিন্তা থেকে সরিয়ে বিজ্ঞানের একটি সুশৃঙ্খল এবং যুক্তি নির্ভর পদ্ধতি নিয়ে তিনি এসেছিলেন। কে এসেছিলেন? বিজ্ঞানী স্যার ফ্রান্সিস বেকন। এবং এই যে পরীক্ষামূলক বিজ্ঞানের জনক তাকে কিন্তু বলা হয়, এটা কিন্তু তার একটা সাফল্য। তো আমরা ওভারঅল এটা বলতে পারি যে আধুনিক বিজ্ঞানে মূলত অনেক বিজ্ঞানী অবদান রেখেছেন, বাট তাদের মধ্যে যাদের নামগুলো মেনশন করা দরকার ছিল, স্যার ফ্রান্সিস বেকন ছিল, জন ডাল্টন ছিল, অ্যান্টনি লেভয়েছিয়ে ছিল, রবার্ট বয়েল ছিল। এদের অবদানটা কোনোভাবেই অস্বীকার করার মতো না, এদের কার্যক্রমগুলো আমরা এখানে উল্লেখ করলাম। সো আশা করতেছি তোমরা আধুনিক যুগে রসায়নে যাদের অবদান অনেক অনেক বেশি, এদের পার্থক্য তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা তো আসো আমরা এতক্ষণ যাবত হিস্ট্রি জানলাম, এবার আসো আমরা রসায়নের দৃষ্টিকোণ থেকে কয়েকটা ঘটনার ব্যাখ্যা জানার চেষ্টা করি। ফার্স্ট অফ অল কি বলছে এখানে দেখো, এখানে ফার্স্টে বলতেছে যে কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি। মানে আমরা জানি যে কাঁচা আম টক স্বাদ বিশিষ্ট হয়, বাট পাকা আম মিষ্টি হয় কেন? এখানে রসায়নটা কিভাবে যুক্ত। তো ফার্স্টে আসো দুই ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 আমের স্বাদ নিয়ে কথা বলতে পারি আমরা, আর একটা হচ্ছে বর্ণ নিয়ে কথা বলতে পারি। তো স্বাদের ক্ষেত্রে কাঁচা আম যে টক থাকে এখানে কি থাকে, এখানে বিভিন্ন অ্যাসিড থাকে, সাকসিনিক অ্যাসিড থাকে, ম্যালিউইক অ্যাসিড থাকে, সাইট্রিক অ্যাসিড থাকে। এরকম বিভিন্ন অ্যাসিড উপস্থিতি থাকার কারণে আম যখন কাঁচা থাকে তখন সেই আমটা টক স্বাদ বিশিষ্ট হয়। বাট আম যখন এইখানেই কথাগুলো বলছে যে এই অ্যাসিডগুলোর উপস্থিতির কারণে কাঁচা আম খাওয়ার সময় আমাদের জিহ্বায় টক স্বাদ অনুভূত হয়। কিন্তু আম যখন পেকে যায় তখন বিভিন্ন ভিতরকার যে এনজাইম থাকে, বিশেষ করে এখানে একটা বড় একটা এনজাইম জড়িত যার নাম হচ্ছে ইথিলিন। এনজাইমটার নাম হচ্ছে ইথিলিন এনজাইম। এই এনজাইমের প্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে, ফলে আমের ভিতরকার থাকে স্টার্চ, শ্বেতসার ভেঙে গ্লুকোজ ও ফ্রুক্টোজে রূপান্তর হয়। অর্থাৎ আমের ভিতরে যে স্টার্চ থাকে সেগুলো ভেঙে আমার নতুন একটা পদার্থ তৈরি করতেছে, সেই পদার্থের নাম হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এই গ্লুকোজ ও ফ্রুক্টোজ এটা মিষ্টি স্বাদ বিশিষ্ট। তো ফলো করো, তোমার যে অ্যাসিডগুলো ছিল সাকসেনিক অ্যাসিড, ম্যালিউইক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, এই অ্যাসিডগুলো কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজে কনভার্ট হয়ে যাচ্ছে। কিসের বিনিময়ে কনভার্ট হচ্ছে? এক তো ইথিলিন নামক একটা প্রভাবক কাজ করতেছে, এছাড়াও আরও কি কাজ করতেছে? এছাড়াও আরও এখানে কাজ করতেছে তাপমাত্রা। অর্থাৎ তাপমাত্রা কিন্তু এখানে আমাদের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে। গ্লুকোজ শ্বেতসারের পরে তাপমাত্রা এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ওকে, এনজাইমের কারণে আমের কোষপ্রাচীর নরম, জাস্ট বাকি কথাগুলো আশা করি তোমরা বুঝতে পারবা। এটা গেলো স্বাদ নিয়ে কথা। এবারে আসো বর্ণ। কাঁচা আম দেখতে কি হয়? সবুজ হয়। কেন? কারণ আম যখন কাঁচা থাকে আমের মধ্যে থাকে ক্লোরোফিল নামক একটা পদার্থ। তো এই ক্লোরোফিল যেখানে উপস্থিত থাকবে আমরা সেই পদার্থকে কি দেখব? আমরা সেই পদার্থকেই সবুজ দেখব। বাট আম যখন পেকে যায় তখন সেই পাকা আমের মধ্যে আমরা দুই রকমের বর্ণ দেখি। একটা হচ্ছে জ্যান্থোফিল। এই জ্যান্থোফিল হওয়ার কারণে আমের বর্ণটা যখন পেকে যায় তখন হলুদ হয়ে যায়। অথবা ক্যারোটিন নামক একটা পদার্থ সেখানে থাকতে পারে, এই ক্যারোটিনের কারণে আমকে আমরা কি দেখি? আমকে আমরা কমলা রঙের, মানে অনেক সময় হয় যে পাকার আগ মুহূর্তে, মানে যখন পাকা কেবল স্টার্ট করে তখন অরেঞ্জ একটা শেপ হয়, তাহলে এই শেপটাকে আমরা ক্যারোটিন বলি। এই ক্যারোটিনের কারণে আম তখন কমলা হয়। অথবা জ্যান্থোফিল যখন পূর্ণ পেকে যায় তখন আমটাকে দেখতে হলুদ লাগে। এটা কিন্তু এই সকল পিগমেন্টের কারণে, ক্যারোটিন, জ্যান্থোফিল এদের প্রভাবে কিন্তু আম হলুদ বা কমলা বর্ণের হয়। বাট যখন কাঁচা থাকে, এই কাঁচা থাকলে আমের মধ্যে থাকে ক্লোরোফিল। এই ক্লোরোফিলের উপস্থিতিতে আমের যেই খোসা, আমের খোসাটাকে দেখতে কীরকম লাগে? সবুজ লাগে। তাহলে আমরা দুইটা ব্যাপার ক্লিয়ার করলাম। একটা হচ্ছে স্বাদের জন্য বিভিন্ন অ্যাসিড দায়ী, মানে স্বাদ যখন টক স্বাদ বিশিষ্ট হয় তার জন্য বিভিন্ন অ্যাসিড দায়ী থাকে, পেকে গেলে সেটাকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে রূপান্তরিত হয়। আর ক্লোরোফিল সবুজ বর্ণের জন্য দায়ী, জ্যান্থোফিল এবং ক্যারোটিন কমলা বর্ণের জন্য দায়ী। গেল এটা। সেকেন্ড আসো, প্রাকৃতিক গ্যাস কেরোসিন ও মোমের দহন। দহন মানে তো বুঝে আগুন জ্বালানো। সো কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং মোম, এদেরকে যদি আমি আগুন জ্বালাই তাহলে আসলে কি হতে পারে, এই বিষয়গুলো এখন আমরা দেখব। তো আমরা বিক্রিয়ার সাহায্যে বলতে পারি, দেখো বিক্রিয়ার সাহায্যে বলতে পারি কেরোসিনের প্রধান উপাদান হচ্ছে ডোডেকেন। এই ডোডেকেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, পানি মানে জলীয় বাষ্প এবং তাপ শক্তি উৎপন্ন করতে পারে। এই তিনটে বিক্রিয়ার একটাই কোয়ালিটি, এরা সবাই বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, পানি
তাপ শক্তি উৎপন্ন করতে পারে। কার্বন ডাই অক্সাইড, পানি এবং তাপ শক্তি উৎপন্ন করতে পারে সবাই। তুমি অ্যালকেনের কথা বলো বা এই প্রাকৃতিক গ্যাসের কথা বলো বা মোমের কথা বলো, অবশ্যই এটা সবাই অ্যালকেনই। ক্রিয়াশীলের কথা বললেও অ্যালকেন, প্রাকৃতিক গ্যাসও অ্যালকেন, মোমও হচ্ছে অ্যালকেন। অ্যালকেন কি? অ্যালকেন একটা জৈব যৌগ যে কিনা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করতে পারে, আলোক শক্তি উৎপন্ন করতে পারে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে পারে, পানি উৎপন্ন করতে পারে। সো প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কিন্তু এই সকল জিনিস দেখতে পাবো। এরপরে আসো কি বলেছে দেখো, এরপরে আরেকটা কথা বলেছে, পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ঔষধ খাওয়া। আচ্ছা, পেটে অ্যাসিডিটি কেন হয়? আমরা যখন কোনো খাবার দাবার খাই, মানে অনেকক্ষণ যাবত মানে না খাওয়া থাকি বা কোনো খাবার দাবার খাওয়া হয় না, তো তখন আমাদের পেটের মধ্যে অ্যাসিডিটি তৈরি হতে পারে, পাকস্থলী থেকে HCl ক্ষরিত হতে পারে বা ক্ষরণ হতে পারে। তাহলে এই যে অ্যাসিডিটি তৈরি হলো, এই অ্যাসিডিটি আমরা দূর করতে চাই। যেহেতু HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড হওয়াতে এটা পাকস্থলীর মধ্যে একটা অম্লীয় পরিবেশ সৃষ্টি করে, যেটা আমরা আমাদের ভাষায় বলি অ্যাসিডিটি। এখন দেখো, তোমরা এইটুকু জানো যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে। তাহলে অ্যাসিডকে যদি আমি প্রশমিত করতে চাই, সেখানে আমার কাকে লাগবে? সেখানে অবশ্যই আমার ক্ষার বা ক্ষারক জাতীয় কোনো পদার্থ প্রয়োজন হবে। এখন এই যে অ্যাসিডকে প্রশমিত করতে যে ক্ষার বা ক্ষারীয় পদার্থ লাগবে, আমাদের অ্যান্টাসিড ট্যাবলেটের উপাদান কি? অ্যান্টাসিড ট্যাবলেটের উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে অ্যান্টাসিড ট্যাবলেটের উপাদান। তো এই অ্যান্টাসিড ট্যাবলেটের যে ক্ষারীয় উপাদানগুলো আছে, এগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি করতে পারে? লবণ ও পানি তৈরি করতে পারে। যে বিক্রিয়াটা এখান থেকে দেখা যাচ্ছে, যে দেখো ম্যাগনেসিয়াম এখানে আছে, আমি যদি বিক্রিয়াটা দেখাই এরকম, যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের প্লাস হচ্ছে HCl। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে ম্যাগনেসিয়াম যুক্ত হবে কার সাথে? এই যে ক্লোরিন মাইনাসের সাথে, উৎপন্ন করবে কি? MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, প্লাস হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল মূলক মিলে কি তৈরি করবে? H2O বা পানি, H2O বা পানি তৈরি করবে। তো এভাবেই কিন্তু আমরা ম্যাগনেসিয়াম HCl এর সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, লবণ ও পানি তৈরি করতে পারে। সিমিলার ওয়েতে দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ঠিক সেম কাজটা করতে পারে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা ভাগ করি প্লাস HCl বিক্রিয়া করলো, উৎপন্ন হলো কি দেখো? আচ্ছা, উৎপন্ন হলো অ্যালুমিনিয়াম AlCl3 প্লাস H2O, AlCl3 প্লাস H2O, এরকম। তাহলে লবণ এবং পানি উৎপন্ন হলো। তার মানে এখান থেকে এইটুকু ক্লিয়ার হওয়া যাচ্ছে যে HCl কে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে প্রশমিত করতে পারে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে প্রশমিত করতে পারে, প্রশমিত করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, লবণ এবং পানি তৈরি করতে পারে। তাহলে আমাদের প্রশমিত মানে আমাদের অতিরিক্ত অ্যাসিডটা প্রশমিত হয়ে যায় এবং এটা যে গ্রহণ করে তার যেই অ্যাসিডিটির ফলে যে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়েছিল সেটা আসলে দূর হয়ে যায়। আচ্ছা, গেল এটা। দেন আসে আমাদের কয়টা প্রশ্ন ছিল, সংক্ষিপ্ত প্রশ্ন একদম, যে বিজ্ঞানের বিভিন্ন শাখার নাম লিখো। দেখো বিজ্ঞানের শাখা হিসেবে কি কি শাখা আসতে পারে? রসায়ন বিজ্ঞান আসতে পারে, যেখানে পদার্থের গঠন পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। পদার্থ বিজ্ঞান আসতে পারে, যেখানে শক্তি এবং বল নিয়ে আলোচনা করা হয়। জীববিজ্ঞান আসতে পারে, যেখানে উদ্ভিদ এবং প্রাণী নিয়ে আলোচনা করা হয়। জ্যোতির্বিজ্ঞান আসতে পারে, যেখানে গ্রহ নক্ষত্র নিয়ে আলোচনা করা হয়। এবং মৃত্তিকা বিজ্ঞান নিয়ে আলোচনা হতে পারে, যেখানে মাটি এবং পরিবেশ বা মাটির নিচের যে এনভায়রনমেন্ট এটা নিয়ে আলোচনা করা হয়। এটা হলো একটা প্রশ্ন। এবং অ্যানাদার প্রশ্ন হচ্ছে দেখো, যে গহনা তৈরিতে ব্যবহৃত স্বর্ণ একটি সংকর ধাতু। আচ্ছা, সংকর ধাতু বলতে কি বোঝায়? অনেকগুলো ধাতু বা একের অধিক ধাতু একত্রিত হয়ে যখন একটা ধাতুর মতো আচরণ করে সেইটিকেই আমরা বলি সংকর ধাতু। এখন গহনা তৈরিতে যেই আমরা যে স্বর্ণ ব্যবহার করি সেটা একটা সংকর ধাতু হতে পারে। আচ্ছা, এবার আসে অ্যান্সারে কি বলছে দেখো, দুই বা ততোধিক ধাতুর সমসত্ব মিশ্রণ কিংবা ধাতুর সঙ্গে অন্য কোনো অধাতুর মিশ্রণে যে পদার্থটি তৈরি হয় সেই পদার্থকে বলি আমরা সংকর ধাতু। স্বর্ণ নরমালি নরম হওয়ায় গহনা তৈরিতে এর সাথে তামা অথবা রূপা মিশিয়ে একে শক্ত করা হয়, যা গহনার স্থায়িত্ব বা মজবুত বা শক্ত তৈরি মানে শক্ত করতে পারে আর কি। তো এটাই বলতেছে, যেটা গহনার স্থায়িত্ব নির্দিষ্ট আকৃতি বজায় রাখতে সাহায্য করে। এই জন্য গহনা তৈরিতে ব্যবহৃত স্বর্ণ একটি সংকর ধাতু। তাহলে আমি আশা করতেছি তোমরা এই যে অ্যান্সারটা, যে এখানে তামা মিশানো হচ্ছে বা তুমি বলতে পারো এখানে রূপা মিশানো হচ্ছে, এই তামা এবং রূপা যে আমরা মিশাচ্ছি, এখানে তামা এবং রূপা এখানে কি হতে পারবে? একটা সংকর ধাতু হতে পারবে। ওকে, তো আমরা আমাদের এই পর্বটায় অনেক কথা বলেছি, অনেক কিছু আলোচনা করেছি, যেগুলো তোমাদের বইয়ের একদম শুরুর দিকের বেসিক আলোচনা ছিল। এখানে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যেগুলো তোমাদের বইয়ে নাই, বাট তোমরা এই ভিডিওটা যদি দেখতে পারো তোমাদের বেসিকটা একদম টু দ্য পয়েন্টে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, নতুন কোনো পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।